দর্শক, আমি ডাক্তার জিল্লুর কামাল, মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিষণ্ণতা বা ডিপ্রেশন আমাদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে সে বিষয়ে। আপনারা জানেন, বিষণ্ণতা আর সাধারণ মন খারাপ এক বিষয় নয়। নিত্যদিনের নানান ঘটনায় আমাদের মন খারাপ হয়, আমরা ডাউন বোধ করি, নিজেদেরকে একটু নিস্তেজ বোধ করি। এটা একটা সাময়িক রিঅ্যাকশন। এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার ঠিক হয়ে যায়, আমরা আবার স্বাভাবিক কাজে ফিরে যাই। ঘটনাটি যদি একটু বেশি বড় হয়, ক্ষতির পরিমাণ যদি একটু বেশি হয়, তাহলে আমাদের হয়তো 2-4 দিন মন খারাপ থাকতেও পারে, কিন্তু তারপরই আমরা একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। কিন্তু ডিপ্রেশন বা ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলতে যা বোঝায় তা হচ্ছে একটা দীর্ঘকালীন মানসিক মন খারাপের অবস্থা, যেখানে একজন মানুষ কমপক্ষে 2 সপ্তাহ ধরে তার মনটা খারাপ বোধ করে, ডাউন বোধ করে, নিজের মধ্যে স্পৃহা পায় না, কোনো কাজ করতে ইচ্ছে করে না। এই বিষয়গুলো তার দৈনন্দিন কাজ, তার সামাজিক কাজ, তার অর্থনৈতিক কাজ সব কিছুকে ব্যাহত করে। যখন অবস্থাটা এমন দাঁড়ায়, তখন আমরা অনেকেই বুঝে উঠি না যে এটা নিয়ে আমরা কি করব। আমরা অনেকেই আছি, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যখন এরকম কিছু দেখি, তখন বলি, তাকে উৎসাহিত করি, আরে কিছু সমস্যা নেই, মন খারাপ করার কি আছে, ওঠো ওঠো ওঠো, কাজ করো, ঠিক হয়ে যাবে, একটু ফুর্তি করো, চিল করো। আসলে যাদের ডিপ্রেশন থাকে তারা হচ্ছে টাইটানিকের মতো, তারা ডুবন্ত জাহাজ। আপনি বললেই তারা উঠে দাঁড়াতে পারবে না, তাদের সাহায্য লাগবে। এই যে ডিপ্রেশন অথবা বিষণ্ণতা, এটা আসলে কোনো ক্ষতিকর কিছু? অনেকেই বলেন, আমাদের মনও তো খারাপ থাকে, এটা নিয়ে এত কিছু ভাবার কি আছে, মন খারাপের কোনো সমস্যা নাই, এটা তো ঠিক হয়ে যাবে। আসলে যেটা ডিপ্রেশন, সেটা এত সহজে ঠিক হয় না। এটা কোনো না কোনো একটা ক্ষত রেখে যায়। এই ক্ষতটা হতে পারে আপনার কাজে যেতে ইচ্ছে করছে না, আপনি সকালে ঘুম থেকে উঠতে পারছেন না, ঘুম হয়তো ভেঙে যাচ্ছে, কিন্তু কিছুতেই বিছানা ছাড়তে ইচ্ছে করছে না, আপনি নিজের মধ্যে কোনো ধরনের মোটিভেশনই ফিল করছেন না, মনে হচ্ছে দুনিয়া জাহান্নাম হয়ে যাক, আমি যাব না। আপনার চাকরিটা গেল তাহলে, আপনার পড়াশোনাটা গেল তাহলে, আপনি হয়তো কথাবার্তা কমিয়ে দিয়েছেন আপনার ডিপ্রেশনের কারণে। আপনার সঙ্গী, আপনার স্বামী অথবা স্ত্রী, আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড, সে ভাববে আপনি তাকে এড়িয়ে যাচ্ছেন। আপনি হয়তো অন্য কারো কথা ভাবছেন। গেল তো আপনার রিলেশনশিপটা। এভাবে বিষণ্ণতায় আমাদের আরও কিছু কিছু জিনিস যায়। যেমন, একজন বিষণ্ণ মানুষ প্রাত্যহিক কাজগুলোকে সঠিক সময়ে করে না। সে দাঁত মাজতে চায় না, সে নিজের যত্ন নিতে চায় না, সে নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চায় না। তাহলে স্বাভাবিকভাবেই তার শরীর ভেঙে পড়ে, তাকে দেখতে উস্কো খুস্কো লাগে।
একজন ডিপ্রেশনে আক্রান্ত মানুষ হয় খুব বেশি খান, অথবা তার খাওয়ার রুচি একদম চলে যায়। দুটোই তার জন্য ক্ষতিকর। বেশি খেলে ওজন বেড়ে যাবে এবং যায়ও, আর না খেতে পারলে দুর্বল হয়ে যাবে, ওজন কমে যাবে। একজন বিষণ্ণ মানুষের ঘুমে ব্যাঘাত ঘটে, হয় সে খুব বেশি ঘুমায় অথবা একদম ঘুম হতে চায় না। একজন মানুষ সারাদিন ঘুমিয়েও যখন ক্লান্ত বোধ করে, তখন আপনি হয়তো ভাববেন, এটা কি ধরনের ঘুম রে বাবা, ঘুমই শেষ হয় না। তার পরিবারের, তার নিজের সব কাজ ফেলে রেখে সে সারাটা দিন শুয়ে শুয়েই কাটায়। এটা তার জন্য যেমন একটা সমস্যার বিষয়, তার পরিবার পরিজন সবার জন্য একটা সমস্যার বিষয়। বিষণ্ণতা আপনার দাম্পত্য জীবনেও হানা দেয়। আপনার যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে, আপনি আকর্ষণ বোধ না করতে পারেন। আপনি যদি নিজেকে যৌন ক্রিয়া থেকে দূরে রাখেন, তাহলে আপনার সঙ্গী স্বভাবতই আপনাকে ভুল বুঝতে পারে। আপনার নিজের মধ্যেও এই বিষয়ে একটা হতাশা কাজ করতে পারে, নিজের মধ্যে একটা হীনমন্যতা কাজ করতে পারে। সে কারণে ডিপ্রেশনকে আমরা যত সহজ কিংবা লঘু করে দেখি, বিষয়টা সেরকম না। ডিপ্রেশনের সবচেয়ে মারাত্মক ক্ষতিকর দিক সেটা হচ্ছে আত্মহত্যা করা। আজকে শ্রদ্ধার সাথে আমি সাদি মোহাম্মদকে স্মরণ করছি। কয়েকদিন আগে তিনি আত্মহত্যা করেছেন। তার পরিবারের ভাষ্য অনুযায়ী তিনি বিষণ্ণতায় আক্রান্ত ছিলেন। এত বড় একজন শিল্পী, তাকে আমরা হারালাম বিষণ্ণতার কাছে। যে কেউ বিষণ্ণতায় আক্রান্ত হলেই আত্মহত্যা করবে বিষয়টা তা না, তবে বিষণ্ণতাগ্রস্ত মানুষ আত্মহত্যা প্রবণ বেশি হয়, এবং যারা আত্মহত্যা করেছে তাদের ইতিহাস নিয়ে দেখা যায় তাদের শতকরা 90 জন বিষণ্ণতায় আক্রান্ত ছিলেন। কেউ যদি বিষণ্ণতায় আক্রান্ত হন, তাহলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আমরা তো কেউ আমাদের আপনজনকে হারাতে চাই না। আপনজন হারানোর বেদনা আমরা জানি। যিনি বিষণ্ণতায় আক্রান্ত হন, তার কাছে জীবনটা অর্থহীন হয়ে যায় বিষণ্ণতার কারণেই। সে কারণে তিনি হয়তো আত্মহননের পথ বেছে নেন, তিনি বেঁচে যান মৃত্যুর মধ্য দিয়ে। কিন্তু আমরা যারা বেঁচে থাকি, তারা কিন্তু তাকে হারানোর কষ্টটা সারা জীবন বয়ে চলি। এবং সে কারণেই আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের উচিত আমাদের আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ যদি বিষণ্ণতায় আক্রান্ত হন, ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগেন, তখন তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসা। অনেকে মনে করেন মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে গেলেই তারা কিছু ওষুধ দিয়ে দিবেন, ঘুমের ওষুধ, যেগুলো খেয়ে ঘুম হবে, শুধু কোনো কাজই করতে পারবে না, এবং সে কারণে তাদের কাছে না যাওয়াটাই ভালো। আপনাদের অবগতির জন্য বলছি, বিষণ্ণতায় সবসময় যে ওষুধ লাগে তা না। সাধারণত মৃদু ও মাঝারি ধরনের বিষণ্ণতায় সাইকোথেরাপি ভালো কাজ করে। যদি কারো তীব্র বিষণ্ণতা হয় এবং আত্মহত্যা প্রবণ হয়ে ওঠেন কেউ, তাহলে তার জন্য ওষুধটা অবশ্যই জরুরি। আজকাল এমন ওষুধ পাওয়া যায়
যেগুলোতে ঘুমের যেই সাইড ইফেক্ট সেটা নাই বললেই চলে। আপনার ডাক্তার আপনাকে সেই ধরনের ওষুধ বাছাই করে দেবেন যে ওষুধগুলো আপনার ঘুমের উপর তেমন কোনো প্রভাব ফেলবে না। আপনি মোটামুটি একটা স্বাভাবিক জীবন যাপন করে আপনার বিষণ্ণতার চিকিৎসা নিতে পারবেন। এক্ষেত্রে আরেকটা কথা অত্যন্ত জরুরি। আমরা দেখেছি যারা বিষণ্ণতাগ্রস্ত রোগী তারা একটু সেরে উঠলেই ওষুধটা ছেড়ে দেন। সেটা করা যাবে না। বিষণ্ণতা বারবার ফিরে আসার মতো একটা রোগ। বিশেষত 50 বছর বয়সের পর যাদের বিষণ্ণতা হয় তাদের রোগটা ওষুধ ছেড়ে দিলেই আবার ফেরত আসে, অনেকটা ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের মতো। এই ক্ষেত্রে ওষুধটা দীর্ঘদিন চালিয়ে যেতে হয়। ভালো থাকার জন্য আমরা অনেক কিছুই করি। একটা দুটো বড়ি যদি আপনার জীবনটাকে অনেক সহজ করে দেয় তাহলে সেটা নিয়ে দ্বিধা কেন? আসুন বিষণ্ণতাকে বিদায় জানাই, সুস্থতা নিয়ে বাঁচি। দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।